বিরোধী দলের কথা উঠলেই আলোচনার কেন্দ্রে আসে দেশের রাজনৈতিক অঙ্গনের নানা গা ঢাকা দেওয়া সত্যি। সেই বিরোধী দল আর কে, যারা দীর্ঘদিন ধরে ক্ষমতার বিরুদ্ধে মুখ খুলেছে, কিন্তু আজকের দিনে নিজেরাই ক্ষমতার অংশীদার হয়ে দাঁড়িয়েছে। আসলে তারা কি সত্যি প্রতিবাদী, নাকি হয়ে গেছেন ক্ষমতার আনুগত্যে ভক্ত, যাদের মনের ভেতরে একটাই ভয়, শেখ হাসিনা থাকলেই তারাই থাকবে। এই কথাগুলোই বারবার শোনা যায়, বিশেষ করে ক্ষমতার বাইরে চলে যাওয়া কিছু সাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তিদের গল্প থেকে। দেশের কোটা ব্যবস্থা নিয়ে অনেক সময় একটা ভুল ধারণা তৈরি হয় যে যারা কোঠায় চাকরি পেয়েছেন তাদের কোনো মেধা নেই, কিন্তু আসল কথাটা হলো মেধার সঙ্গে সঙ্গে সুযোগ ও সুবিধাও গুরুত্বপূর্ণ। দেশের চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচিত সাংবাদিকরাও কখনো কখনো যেন এই ক্ষমতার খেলায় ফাঁদে পড়ে। তাদের অনেকেই ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করার বদলে হয়েছেন তার অংশীদার। এক সময় যাদের কাজ ছিল সত্য বলার, আজ তারা হয়ে দাঁড়িয়েছেন ক্ষমতার গোলাম। এ নিয়ে নানা বিতর্কের মধ্য দিয়ে এগিয়ে আসছে বেশ কিছু নাম, যারা দীর্ঘদিন ধরে দেশের সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। মোজাম্মেল হক বাবু, যিনি ৭১ টেলিভিশনের এডিটর ইন চিফের দায়িত্বে ছিলেন এবং দেশের বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদকের সংগঠন এডিটর্স লিগ্ড বাংলাদেশের সভাপতি ছিলেন, তার নাম আলোচনায় সবচেয়ে সামনে। তার নেতৃত্বে অনেক সাংবাদিক শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতেন এবং নানা ধরনের তোষামত হতো। তার স্ত্রী অপরাজিতা হক পরপর ২ মেয়াদের সংরক্ষিত নারী আসনের এমপি ছিলেন, কিন্তু গত বছর অবৈধভাবে ভারতে পালানোর চেষ্টা করার সময় গ্রেপ্তার হন তিনি। বর্তমানে ঢাকায় কেন্দ্রীয় কারাগারে। জানা গেছে তিনি প্রোটেস্ট ক্যান্সারে আক্রান্ত। আরও একটি নাম শ্যামল দত্ত, যিনি ছাত্রজীবনে ছাত্রলীগ করতেন এবং পরে সাংবাদিকতার মুখোশ পরে শেখ হাসিনার একজন চাটুকার হিসেবে পরিচিত। জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ছিলেন তিনি, কিন্তু ৫ আগস্টের পর সীমান্ত পারাপারের চেষ্টা করতে গিয়ে আটক হন। এখন কারাগারে রয়েছে সাংবাদিক নাইমুল ইসলাম খান, যিনি দেশের প্রথম মেডিটা সাংবাদিক হিসেবে পরিচিতি পেয়েছেন। গত বছরের জুনে শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিযুক্ত হন, কিন্তু ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যান। গোয়েন্দা অনুসন্ধানে দেখা যায় তার এবং পরিবারের নামে রয়েছে শতাধিক ব্যাংক অ্যাকাউন্ট, যেখানে কোটি কোটি টাকা জমা ছিল। আত্মগোপন থেকেও তিনি জমি বিক্রি করেছেন বলে জানা গেছে। একইভাবে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও নিউজ ২৪ ও রেডিও ক্যাপিটালের সিইও নাইম নিজাম, যিনি ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন কিন্তু পাননি। পতনের পর তিনি ও তার স্ত্রী যুক্তরাষ্ট্রে পালিয়ে গেছেন। ৭১ টেলিভিশনের ২ সাংবাদিক ফারজানা রুমা ও শাকিল আহমেদ, যারা স্বামী স্ত্রী হওয়া সত্ত্বেও একই চ্যানেলে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন, গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে আছেন। শেখ হাসিনার আমলে সুবিধাভোগী সাংবাদিকদের মধ্যে অন্যতম আবেদ খান, দৈনিক জাগরণের সম্পাদক ও প্রকাশক। গত জুলাইয়ের অভ্যুত্থানের সময় তিনি বলেছিলেন, আপনার উপর আমাদের পূর্ণ আস্থা ও বিশ্বাস আছে, আপনার জন্য আমরা সব কিছুই করতে পারি। কিন্তু বর্তমানে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। ডিবিসি নিউজের প্রধান সম্পাদক মঞ্জুরুল ইসলামও ৫ আগস্টের পর দেশ ত্যাগ করেছেন। ৭১ টেলিভিশনের আলোচিত সাংবাদিক মিথিলা ফারজানা কানাডার বাংলাদেশ হাই কমিশনে নিয়োগ পেয়েছিলেন, কিন্তু পরে দেশে ফিরে আসতে বাধ্য হন। এছাড়া এটিএন নিউজ, প্রভামের নাগরিক টিভি, ডিবিসি নিউজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান সম্পাদক ও নিউজ হেডরা ৫ আগস্টের পর স্বেচ্ছায় চাকরি ছেড়েছেন বা পদত্যাগ করেছেন। কেউ কেউ গ্রেপ্তার এড়ানোতে আত্মগোপনে রয়েছেন কিংবা বিদেশের নিরাপদ দূরত্বে অবস্থান করছেন। তাদের অনেকের পরিবারের সদস্য দেশে আতঙ্কে রয়েছে, কারণ নিকট আত্মীয় হওয়ার অপরাধে কেউ কখনো গ্রেপ্তার হতে পারে, এই ভয়ে শঙ্কিত। এই অস্থিরতার মাঝে এক প্রশ্ন জেগে ওঠে, দেশের সংবাদ মাধ্যম কি সত্যি স্বাধীন, নাকি হয়ে দাঁড়িয়েছে ক্ষমতার পোশাক পরা অন্য এক রূপ? দেশের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসেবে সাংবাদিকতার ভূমিকা আজ কোথায় দাঁড়িয়েছে? এই সব প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দেশের রাজনৈতিক অঙ্গনে, যেখানে ক্ষমতা, প্রতিবাদ ও সাংবাদিকতার সংঘাত যেন থামছেই না।